আগামী ২ অর্থ বছরে কর কাঠামো আগেই নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। এতে আয় না বাড়লেও আগামী বাজেট থেকে বাড়তি করের চাপে পড়বেন ব্যক্তিশ্রেণীর করদাতারা। চলতি বাজেট অনুযায়ী আগামী ২ অর্থ বছর করমুক্ত আয়ের সীমা বেড়ে হচ্ছে ৪.৫ লাখ টাকা। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত সীমা আরও বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। আগামী ২০২৬-২৭ ও ২৭-২৮ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতারা কি হারে কর দেবে তা নির্ধারণ করে গেছে অন্তর্বর্তী সরকার। আগামী অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হয়। তবে আয়ের স্তর ও কর হারে আনা হয় ব্যাপক পরিবর্তন, ফলে নতুন করে হিসেব করতে হচ্ছে করদাতাদের। আগামী ২ অর্থবছরে ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত আয়ের জন্য করদাতাদের কর দিতে হবে না। এরপরে ৩ লাখ টাকার জন্য ১০%, পরবর্তী ৪ লাখ টাকায় ১৫%, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০% এবং তার পরবর্তী ২০ লাখ টাকা আয়ের জন্য ২৫% এবং অবশিষ্ট টাকার জন্য ৩০% হারে আয়কর দিতে হবে। এদিকে চলতি অর্থবছরে করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা। এর পরের ১ লাখ টাকার জন্য ৫%, পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১০%, পরের ৫ লাখ টাকার জন্য ১৫%। এভাবে সর্বোচ্চ ৩০% হারে আয়কর দিতে হচ্ছে। প্রতিটি স্তরে কর হার ৫% করে বাড়ানোয় নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ ধনী সবাইকে বাড়তি হারে আয়কর দিতে হবে। নতুন করদাতাদের আয়ভেদে সর্বনিম্ন ১,০০০ টাকা আয়কর দেওয়ার বিধান করেছে বিগত সরকার। তাদের করমুক্ত আয়সীমা পার হলেই ১,০০০ টাকা কর দিতে হবে। ৫ লাখ টাকা যদি করেন, সেটা আমাদের যেটা অবশ্যই প্রাইভেট সেক্টর থেকে ডিমান্ড, কারণ এখন প্রত্যেকেই কিন্তু নিজের ঘর ভেঙে অথবা পুঁজি ভেঙে অথবা ধার করে তার সংসার চালাচ্ছে। তাদেরও তো একটা নিঃশ্বাস ফেলানোর একটা স্পেস লাগবে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় যৌক্তিক। ৩,৭৫,০০০ থেকে ৪.৫ লাখ ৫ লাখ করে দিলে তো বিশাল অঙ্কের রাজস্ব হানি হবে না। আসলে এর চেয়ে বেশি টাকা তো আপনার এই রাজস্বের মধ্যে নাই। আপনার দেখা যাচ্ছে যারা রিটার্ন দেয় আমরা বারবার তাদের কাছেই যাচ্ছি, কিন্তু যারা রিটার্ন দিচ্ছে না তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না। আগামী অর্থবছরের বাজেটে অন্তর্বর্তী সরকার ঘোষিত করমুক্ত আয়সীমায় বহাল রাখতে চায় এনবিআর। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণ অর্জন করা এ সরকারের প্রথম লক্ষ্য। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে ৫ দিনের বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় পাটের বাজার ও চাহিদা দিনকে দিন বাড়ছে। বাংলাদেশ থেকে বর্তমানে কাঁচা পাট ও পাটজাত পণ্য ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ অন্তত ১২টি দেশে রপ্তানি হচ্ছে। বিশ্বজুড়ে পাটের চাহিদা বাড়লেও সাম্প্রতিক সময়ে রপ্তানি কিছুটা ধীরগতি। ব্যবসায়ীরা জানান, সহজ শর্তে ঋণ, নিত্য নতুন ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও কারখানা উন্নয়ন ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। সর্বোপরি আমাদের একটা বাজার গবেষণা দরকার, যে এই যে মার্কেট রিসার্চ বলি বা সার্ভে, সেই বিষয়টাকে আমরা ওনাদেরকে একটু ওনাদের বিবেচনায় নিতে বলেছিলাম। তেজগাঁওয়ে পাট পণ্য মেলার উদ্বোধনে বক্তারা বলেন, রপ্তানি বাড়াতে পাট পণ্যের মান ও বাজার সম্প্রসারণে কাজ চলছে। আর প্রতিমন্ত্রী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আমাদের যে কর্মপরিকল্পনা নিলে সত্যিকার অর্থে সেক্টরের সুবিধা হবে, সরকারের স্বার্থ, সংশ্লিষ্ট সরকারের অবস্থান, দেশের স্বার্থ, সবকিছু মিলিয়ে আপনাদের স্বার্থকে একত্রিত করে আমরা সামনের দিকে একটা পলিসি করতে চাই। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ১ বিলিয়ন থেকে ৫-৭ বিলিয়ন করতে হবে। আর পাট বীজে স্বয়ংসম্পূর্ণ অর্জনের পাশাপাশি সরকারি পাট কলগুলো বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে। একসময় রপ্তানি আয়ের ৯০% যে খাত ছিল, সেটি এখন চলে এসেছে ২%। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগামী দিনে পাট খাতকে এখন যা করি আমরা, তার তুলনায় এটার মধ্যে মূল্য সংযোজন এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। পাট পণ্যের বৈচিত্র্যকরণ নিশ্চিতের পাশাপাশি কৃষক যাতে পাটের ন্যায্য মূল্য পায় তাও নিশ্চিত করতে হবে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রী। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, চামড়া শিল্পের অনেক সম্ভাবনা সত্ত্বেও এ খাতে পণ্যের রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। রাজধানীর গুলশানে জাতিসংঘের উন্নয়ন সংস্থা UNDP আয়োজিত এক সংলাপে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, দায়িত্বশীল ব্যবসা আচরণের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ করা সম্ভব। সরকার টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্বশীল বাণিজ্যিক আচরণ সম্পর্কিত নীতি সমন্বয় এবং কাঠামো শক্তিশালী করায় গুরুত্ব দিচ্ছে। নতুন করে বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানিয়েছেন ইস্পাত খাতের ব্যবসায়ীরা। বাংলাদেশ ইস্পাত প্রস্তুতকারক সমিতি BSMR দাবি, জ্বালানির উচ্চ মূল্য এই শিল্পকে দুর্বল করে দিতে পারে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে BSMA নেতারা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ ঋণ, জ্বালানি ঘাটতি এবং বিনিয়োগের স্থবিরতার কারণে এই খাতটি চাপের মধ্যে রয়েছে। এছাড়া ইতিমধ্যে বাড়তে থাকা কাঁচামালের খরচ, চাহিদা কমে যাওয়া এবং দুর্বল ব্যবসায়িক পরিবেশের কারণে এই খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বাস্তবতায় বিদ্যুতের দাম বাড়ানো হলে উৎপাদন খরচ ব্যাপকভাবে বাড়বে এবং অনেক কারখানা উৎপাদন কমাতে বাধ্য হতে পারে। এমনকি কিছু কারখানা আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলেও জানান ব্যবসায়ীরা। হঠাৎ বেড়েছে কলমানিতে সুধার। সোমবার রাতে সুধার উঠেছে 10.63%। আগের দিনও সামান্য বেড়ে যা 10.19% উঠেছিল। এর আগে দীর্ঘদিন ধরে সুধার 10%-এর আশেপাশেই ছিল। অন্য সব মেয়াদের অন্তব্যাংক ধারের সুধারও বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান বাস্তবতায় আন্তঃব্যাংক লেনদেনে সুদহার বৃদ্ধির যৌক্তিক কারণ নেই। রোববার ট্রেজারি বিলের লেনদেনে সুদহার কমেছে, আবার রেপোর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক থেকেও ধারের চাহিদা নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গতকাল আন্তঃব্যাংকে এক রাতের ধারে সর্বোচ্চ 11.25 এবং সর্বনিম্ন 9.95% সুদে লেনদেন হয়। এতে গড় সুদ দাঁড়ায় 10.63%, যা সাম্প্রতিক সময়ের মধ্যে বেশি। দেশের আদালতগুলোয় জমি সংক্রান্ত মামলাই বেশি। এসবের সমাধানে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি অবলম্বন জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। রাজধানীতে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধায় স্মরণ করছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি সংক্রান্ত অনলাইন ও কারিগরি সেবার উদ্বোধন করেন তিনি। সরকার প্রধান তার বক্তব্যে ভূমি সেবা পেতে নানা জটিলতার চিত্র তুলে ধরেন। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে তার সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরত্ব কমবে, দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, জমি নিয়ে বিরোধ পরিবার ও সমাজে অশান্তির সৃষ্টি করে, তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভূমি সেবা সহজ করতে কাজ করছে সরকার। সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ADR অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। গত 17 বছর ফ্যাসিবাদের সময় কোনো জবাবদিহিতা ছিল না। বিএনপি সরকার জনগণের কাছে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করতে চায়, জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনে ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে।
ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে ভূমি অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশুর হাটে দালালের দৌরাত্ম্য সহ নানা ঝামেলা এড়াতে এবার খামার থেকে পশু কিনছেন অনেকে। কোরবানির বাজার ধরতে গরু ছাগলের পাশাপাশি অনেক খামারে পালন হয়েছে উট, দুম্বা ও মহিষ। আর বড় আকারের গরু বিক্রির জন্য ঢাকার হাটগুলো শুরু হওয়ার অপেক্ষায় খামারিরা। কোরবানির ঈদ সামনে রেখে ধীরে ধীরে জমে উঠেছে বিভিন্ন জেলার পশুর হাট। খামারে পশুপালনে ব্যস্ত খামারিরা। সাতক্ষীরায় ছোট বড় প্রায় ১৩,০০০ খামারে কোরবানির পশুপালন হয়েছে। গত কয়েক মাসে গোখাদ্যের দাম বাড়ায় পশুপালনে খরচও বেড়েছে। তবে ভারত থেকে গরু না আসায় এবছর ভালো দাম পাওয়ার আশা খামারিদের। বেশি গরুর দামও যদি আমরা না পাই তাহলে আমরা খামারিতে লসগ্রস্ত হবই। ভারত থেকে গরু না আসে তাহলে আমাদের বাংলাদেশের খামারিরা বেশি যাবে, আমরা ভালো দাম পাবো। ঢাকার হাটে পশু বিক্রির প্রস্তুতি নিয়েছেন মেহেরপুরের খামারিরা। স্থানীয় বাজারে বড় আকারের পশুর চাহিদা কম থাকলেও ঢাকার হাটে ভালো দামের আশা তাদের। স্থানীয় হাটে যদি ভালো দাম না পাই তো ট্রাকে করে গরু ঢাকায় নিয়ে যায় বিক্রি করে। যশোরে গরু ছাগলের পাশাপাশি উট, দুম্বা ও মহিষ পালন করেছেন খামারিরা। পশুর হাটে দালাল সহ নানা ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগে খামার থেকে গরু ছাগল কিনেছেন। গরুটা কিনে যায় না রাখবো, শহরে সে পরিস্থিতি নাই। সেই ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিয়ে আর কি গরু কিনলাম, যেই বাসার খামার থেকে কিনলাম ওইখানে রাখছি, ঠিক ঈদের আগের দিন ওরা আমার গরু পৌঁছায় দেবে। পশুর মাংস নিরাপদ রাখতে জেলার খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতেই লালন পালন করছেন, জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা সেসব খামারিদেরকে পরামর্শ দিয়েছি শুধু দাদার খাদ্যের উপর নির্ভরশীল করলে হবে না, যেন তারা কাছাকাছি দিয়ে গরুটি হৃষ্টপুষ্ট করেন। কাছাকাছি দিয়েই গরু হৃষ্টপুষ্ট করলে খাবারের দাম কম পড়ে এবং গরুর খরচ কিন্তু অনেকাংশে কমে যায়। মাদারীপুরে কোরবানি উপলক্ষে ৭০,০০০ গবাদি পশু প্রস্তুতি রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অনেক খামারেই আগেভাগে বিক্রি হচ্ছে কোরবানির পশু। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে জেলার চাহিদার চেয়ে ৩০% বেশি পশু প্রস্তুত রয়েছে। লালন পালন খরচ বেশি বেড়ে গেছে, কারণ হচ্ছে যে সবচেয়ে বড় কথা হলো খাদ্যের দাম। নীলফামারীতেও হাটের ঝামেলা এড়াতে খামার থেকে গরু কিনছেন অনেক ক্রেতা। দেখে শুনে ভালো মানের গরু কিনতে খামারেই বেশি সুবিধা বলছেন তারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার সাভারের ডিইপিজেডে বিদ্যুৎ সংকট দূর হয়েছে। ডিইপিজেডের কর্মকর্তারা জানান, সম্প্রতি ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়, এতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ডিইপিজেড কর্তৃপক্ষ বলছে, প্রতিদিনের চাহিদা অনুযায়ী এসব কারখানায় বিদ্যুৎ বিতরণ করা হয়। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে দিনে কয়েকবার লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। তবে ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেডের পুরনো ও নতুন জোন সব মিলিয়ে অন্তত ৯০টি শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন স্বাভাবিক চলছে। শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। ডিএসসিতে সূচক বেড়েছে 8 পয়েন্ট, তবে কমেছে লেনদেন। শেয়ার দর বেড়েছে 46 ভাগ কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 31 পয়েন্ট। মঙ্গলবার সারাদিন মিশ্র অবস্থায় ছিল ঢাকার শেয়ার বাজার। দিন শেষে ডিএসইএক্স সূচক 8.42 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5211 পয়েন্টে। সূচক বাড়লেও কমেছে লেনদেন। আজ লেনদেন হয়েছে 675 কোটি 73 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 503 কোটি 5 লাখ টাকা কম। লেনদেনে অংশ নেওয়া 393টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 181টির, দর কমেছে 138টির। অপরিবর্তিত রয়েছে 74টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাব, রংপুর ডেইরি দ্বিতীয়, তৃতীয় এনসিসি ব্যাংক। এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে বিআইএফসি, প্রাইম ফাইন্যান্স দ্বিতীয়, তৃতীয় ফিনিক্স ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 31.07 পয়েন্ট। লেনদেন হয়েছে মোট 19 কোটি 82 লাখ টাকা। সুমাইয়া সঞ্জানা নিম্মি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।